আজকে নিফটি 24,200-তে ধপাস হয়ে গেল। সকালে একটা র্যালি এসেছিল, সেই র্যালিটা আস্তে আস্তে যেন হঠাৎ করে উড়ে গেল। কেন গেল? কেন একই সঙ্গে আইটি সেক্টর, অটো সেক্টর এবং এফএমসিজি সেক্টর একদম সেলিং প্রেসারের মধ্যে এলো এবং মার্কেটকে টেনে নিচেই চলে এলো? এগুলো যদি জানতে চান তো চলুন এক এক করে শুরু করে আমরা ভিডিওটাকে দেখার চেষ্টা করি এবং কারণগুলো জানি। আমরা এই ভিডিওতে টপ 5টি কি ড্রাইভার্স, অর্থাৎ যেগুলি মার্কেটকে আজকে রান করিয়েছে সেই জিনিসটাকে আমরা জানতে চেষ্টা করব। আমরা অ্যানালিসিসের ভিডিওতে বলেছি যে যদি ডেলি টাইম ফ্রেমে দেখেন তাহলে দেখবেন একটা ডার্ক ক্লাউড কভার হয়েছে। এটা শুনতে ভয়ঙ্কর লাগছে এবং চার্টে ঠিক ততটাই সিরিয়াস একটা সিগন্যাল, যেটা নিফটিতে আমরা দেখতে পাচ্ছি। সকালে একটা গ্রিন হলো, হঠাৎ করে সমস্ত মোমেন্টাম উড়ে গেল। আইটি সেক্টর কেন যেন এক ধাক্কায় 1%-এর নিচে নেমে গেল। এনভিডিয়া আর্নিংসকে ঘিরে একটা টেনশন চলছে, দালাল স্ট্রিট পর্যন্ত সেটা পৌঁছে গেল এবং আমরা দেখতে পাচ্ছি তার কীরকম ধরনের হয়। তো ওঠা পড়া তো লেগেই রয়েছে মার্কেটে। তো আমরা চলুন সরাসরি দেখার চেষ্টা করি যে স্মার্ট মানিরা কী ভাবছেন বা কী করার চেষ্টা করছি, আমরা সেটাকে অনুভব করার চেষ্টা করি। একদম মনের খবর তো আমরা জানি না, কিন্তু যেটুকু জানি ততটুকু অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি। তো দেখুন, প্রথম যে টপ 5টা খবরের মধ্যে বা কি ড্রাইভার্সের মধ্যে অন্যতম প্রথম খবর হচ্ছে আইটি, এফএমসিজি এবং অটো সেক্টরই একটা একযোগে প্রফিট বুকিং। প্রফিট বুকিং কেন বলছি সেটার কারণ আছে। র্যালির গতি কেন থমকে গেল? যদি আপনি দেখেন যে সকালের দিকে কিন্তু বেঞ্চমার্ক মৃদু হলেও পজিটিভ ছিল। ধীরে ধীরে দুপুরের পর থেকে বা খানিকক্ষণ পর থেকে আমরা দেখতে পেলাম এই সেক্টরগুলোতে একসঙ্গে চাপ লক্ষ্য করতে পারছি আমরা একের পর এক। এই যে এনভিডিয়ার আর্নিংসকে ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা দেখে আমরা কিন্তু আন্দাজ করতে পারছি যে তার প্রভাব আমরা আইটি সেক্টরে পেলেও পেতে পারি। তো অপরিশোধিত তেলের দাম কিন্তু কমছে, আমরা দেখেছি ক্রুড অয়েলের দাম কমছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আইটি সেক্টরে দুর্বলতা দেখা যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখনো পর্যন্ত মার্কেটের যারা বড় প্লেয়ার রয়েছেন তারা তেলের দামটা পড়ে যাওয়াটাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখছেন না, বা তারা মনে করছেন যে কোথাও না কোথাও হয়তো অনিশ্চয়তা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে। তার জন্য তারা কি করছেন, যেগুলো স্পেসিফিক স্টক সেগুলোকে সেল করে দিচ্ছেন। সেই জন্যই কথাটাকে ব্যবহার করলাম প্রফিট বুকিং। প্রফিট বুকিংয়ের প্রভাব কিন্তু বেশি পড়েছে ম্যাক্রো ফ্যাক্টর এর চেয়ে। ম্যাক্রো ফ্যাক্টর ক্রুড অয়েল, তার দাম কিন্তু কমেছে, তার ফ্যাক্টরটা বড় হওয়া উচিত ছিল, শক্তিশালী হওয়া উচিত ছিল, তার থেকে কিন্তু প্রফিট বুকিংটা কী হয়েছে, প্রভাব ফেলেছে বেশি। আমি জানি না আপনারা এই কথাটার সঙ্গে কতদূর সহমত। আপনারা যদি সহমত হন তাহলে আমাকে বলবেন। এবারে যদি আরও ইন্ডাইসেসগুলোকে দেখেন, এই ভিডিওটা শেষ হওয়ার পরে তাকিয়ে তাকিয়ে দেখবেন, সেগুলো দেখবেন যে নিফটিতে যতটা পার্সেন্ট পড়েছে, আপনি যদি মিড ক্যাপকে দেখেন তাহলে দেখবেন সামান্য একটু নেগেটিভ। আবার তুলনামূলকভাবে যদি আপনি স্মল ক্যাপকে দেখেন তাহলে দেখবেন পজিটিভ। তার মানে আপনি কি বুঝতে পারছেন? তার মানে বুঝতে পারছেন যে সিলেক্টিভ বাইং হচ্ছে এবং বড় ইনভেস্টর যারা, তারা কিন্তু ছোট থেকে মাঝারি যে স্টকগুলো রয়েছে, ক্যাপিটালের স্টকগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোতে কিন্তু সক্রিয় রয়েছে এবং সেখানে কিন্তু অত বেশি নেতিবাচক প্রভাব পড়েনি। তাহলে আপনার কি মনে হচ্ছে যে আইটি সেক্টরকে ঘিরে যে দুর্বলতা, সেটা কি সাময়িক প্রফিট বুকিং, নাকি গ্লোবাল টেক আর্নিংসকে ঘিরে কোনো বড় একটা সেন্টিমেন্ট শিফট বলে আপনি মনে করছেন? আপনি যদি এটাকে অনুভব করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দ্বিতীয় নাম্বার, যে এনভিডিয়ার আর্নিংসকে নিয়ে বলছি এবং ইউএসের পিসি ইনফ্লেশন ডেটা কিন্তু আজকে আসার কথা, এবং সেটা দিয়ে মার্কেট, গ্লোবাল মার্কেট ওয়াচ অ্যান্ড ওয়েট বা ওয়েট অ্যান্ড ওয়াচ, যেটা খুশি, আগেই বা পরে আপনার যেটা মন, ওয়েট অ্যান্ড ওয়াচ তারা কিন্তু কি করছেন, দেখার চেষ্টা করছেন। এবারে যদি একটুখানি গভীরে যান তাহলে দেখবেন যে যদি আগের দিনের ডেটা দেখেন তাহলে আপনি প্রথমেই চেক করে নিন যে যেটা কম্পোজিট, নেসড্যাকের কম্পোজিট, সেটা দেখবেন আগের দিন কমেছে। অর্থাৎ তারা কোনো একটা জায়গাতে অনিশ্চয়তা দেখেছে বলেই কিন্তু সেখানে সেল অফ হয়েছে চিপ স্টকগুলোকে, এবং সেখান থেকে কিছুটা নেগেটিভিটি কিন্তু ইউএসের মার্কেটে আমরা দেখতে পেয়েছি। আজকে প্রকাশিত হবার পরে মার্কেট কিভাবে রিয়াক্ট করছে, ইউএসের মার্কেট কী করে রিয়াক্ট করছে, সেটা গিফট নিফটি বা অন্যান্য ডেটা এগুলো দেখলে পরে আমরা বুঝতে পারবেন। সুতরাং সেই হিসেবে আমরা কালকে আশা করতে পারি যে একটা গ্যাপ আপ হবে বা গ্যাপ ডাউন হবে, কী হবে না হবে সেটা আশা করতে পারি। কিন্তু এনভিডিয়ার আর্নিংসের আগে চিপ স্টকে সেল অফ করেছিলেন এবং ভারতীয় মার্কেট
এশিয়ার মার্কেট, এরা সবাই কিন্তু তার প্রভাব কিন্তু প্রতিফলিত হয়েছে, একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং তারা দেখতে চাইছে যে আমরা অপেক্ষা করি এবং দেখি কি হচ্ছে যাচ্ছে, এরকম ধরনের একটা সতর্কতা অবলম্বন করেছেন। কেউ কেউ হয়তো এক ধাপ এগিয়ে সেল করে দিয়েছেন, কেউ কেউ করেছেন যে আমার অত রিস্ক অ্যাপাটাইট নেই, সুতরাং আমি কিছু ইভেন্টগুলোকে সংকুচিতভাবে বিক্রি করে দিই, পরে দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু করেছে। তো আপনি যদি ইতিমধ্যে রেজাল্ট দেখে ফেলেন বা রেজাল্ট বেরিয়ে গেছে, এনভিডিয়ার আর্নিংস দেখার পর যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার কি মনে হচ্ছে যে কালকে কি গ্যাপ আপ হবে না গ্যাপ ডাউন হবে? আপনি কমেন্টে জানাতে পারেন, বাকিদের সুবিধা হবে বা আপনার মতামত আপনি সেখানে লিখতে পারেন। এবারে জিও পলিটিক্যাল ইস্যুকে নিয়ে কিন্তু আলোচনা করতেই হবে। ক্রুড অয়েলের দাম কিন্তু কমছে, তার সত্ত্বেও আমি আগেই উল্লেখ করলাম, তার সত্ত্বেও কিন্তু তার প্রভাব সরাসরি মার্কেটে, ভারতীয় মার্কেটে সর্বদাই পড়ে থাকে, কিন্তু তা কিন্তু পড়ছে না। সেটা WTI ক্রুড অয়েলই বলুন বা ব্রেন্ট ক্রুড অয়েল বলুন, দুজনেই কিন্তু কমেছে, কিন্তু তার সত্ত্বেও তা কিন্তু হয়নি, কারণ ইউএসের যে বন্ড yields রয়েছে এবং ইউএস ইরানের যে পরিস্থিতি, সেটার উপরে কড়া নজর রাখছে এএফআইরা। তারা এখনো পর্যন্ত কিন্তু সতর্কতার সাথে নজর রাখছে, নচেত ক্রুড অয়েল পড়ে গেল অথচ ভারতীয় মার্কেট বাড়বে না বা তার প্রভাব পড়বে না, তা তো হতে পারে না, কিন্তু তাই কিন্তু হয়েছে। আজকে পরিষ্কার সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একবার ক্রুড অয়েলের চার্টটা লাগান, তাহলেই বুঝতে পারবেন যে তেলের দাম পড়ছে অথচ ভারতীয় মার্কেটও পড়ে যাচ্ছে। তাহলে পড়ার সত্ত্বেও যখন ভারতীয় মার্কেটে রিয়াক্ট করছে না, তার মানে তারা কিন্তু কি করছে না, ওয়াচ করছে, অপেক্ষা করছে, ধৈর্য ধরছে এবং অন্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেগুলো ক্রুড অয়েলের উপরে দাঁড়িয়ে, তাদের কাছে একটু রিলিফ বটে, কিন্তু সেই রিলিফটা কতখানি? আপনি এনার্জি সেক্টরে যে দেন, এই একটা জিওপলিটিক্যাল আনসার্টেনটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। বড় প্লেয়াররা কিন্তু সেটা ভাবছেন যে তেলের দাম কমে গেলেও তারা কিন্তু এখনও মনে করছেন না যে গোটাগুটি মুক্ত হয়ে গেল। এখনও পর্যন্ত কোনো জিজ্ঞাসা চিহ্ন নিশ্চয়ই রয়েছেন বা তাদের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে বলেই কিন্তু মার্কেট কিন্তু রিয়াক্ট করছে না। আচ্ছা, আপনার কি এই মতামতটা ভালো লাগছে, না আপনার কোনো নিজস্ব কোনো তত্ত্ব বা ব্যাখ্যা রয়েছে যে ক্রুড অয়েলের দাম কমা সত্ত্বেও আজ কেন মার্কেট সেই সুবিধাটা নিতে পারলো না? এটা কি মনে হচ্ছে যে তারা একটু সতর্ক? না, সতর্ক নয়, আমার যুক্তিটা খারাপ, আপনারা সেটা বলতে পারেন। এবার এফআইআই-ডিআইদের ডেটা 4 নাম্বার নিউজে আমরা একটু দেখি। লাগাতার দুদিন কিন্তু ক্যাশে তারা পজিটিভ, দুজনেই। তার মানে তারা কিন্তু বাইং করছে, আর বাইংয়ের ইঙ্গিতও আমি আপনাদেরকে দিলাম যে মিডল এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপের স্টকগুলো করছে, আর আমি বা দেবারকে আমাদেরকে চার্ট সেই কথা বলছে। কোন স্টক কী সমাচার আলোচনা আমি তো করতে পারবো না, আপনারা দেখুন, ডেলিভারি ডেটা দেখুন এবং তারপর সিদ্ধান্ত নিন। এবারে আমরা যদি ডিআই এবং এফআইদের ডেটা আরও অনেক কিছু দেখি, শুধু এইটুকু দেখলেই তো হবে না। তারা ফিউচার্সে কী অপশন পজিশন নিয়েছেন, তারা অপশনে কী পজিশন নিয়েছেন, এই সমস্ত কিছু বিচার করে আমার যেটা মনে হয়েছে, তারা প্রফিট বুকিং করছেন উইথ ডাউনসাইড হেজ। এই কথাটা আমি বলতে পারি যে ডাউনসাইডকে তারা হেজ করে তারা একটা প্রফিট বুকিং করার মতো আমার মনে হচ্ছে, কারণ ইন্ডেক্স ফিউচারে তার একটা নেট পজিশনকে দেখে আমার এইটুকু আন্দাজ করতে পারছি বা অনুভব করতে পারছি, জানি না আগের দিনের ডেটা অনুযায়ী, এবং আজকে সেটা প্রতিফলন কিছুটা পড়লো, এমন নয় যে পড়েনি, কারণ মার্কেট নিচের দিকে এসেছে। কিন্তু উল্টো দিকে যদি দেখেন, ডিআইরা কিন্তু টানা বাই করছে। তাহলে যে ডিআইদের টানা বাই করার জন্য ব্যাংকিং সেক্টর এবং ফিনান্সিয়াল সেক্টর কিন্তু তুঙ্গে, এবং তারা কিন্তু একটা সেক্টরে একটা কুশন কিন্তু তারা পেয়ে যাচ্ছেন। কিন্তু এফআইআইদের হেজিং আচরণ মার্কেটে একটা সতর্ক এবং ওয়েট অ্যান্ড ওয়াচ পরিস্থিতির সৃষ্টি করেছে। আপনার কি মনে হচ্ছে যে ডিআই এই যে ক্রমাগত বাইং করছে, এর জন্য কিন্তু মার্কেট পড়ছে না? এটাও মানে যতটা পড়ার কথা, 100-150 পয়েন্ট এমন কিছু বড় ইস্যু নয়, তারা সামলে নিচ্ছেন। কিন্তু এই যে ক্রমাগত বাইং করছেন, এইটা কি এমন হবে যে এফআইদেরকে সম্পূর্ণরূপে ইগনোর করে মার্কেট 24,350-এর যে লেভেল আমরা কথা বলছি, সেটাকে ভেঙে ওপর দিকে চলে যাবে? আপনার কি মনে হচ্ছে সেটা হতে পারে? যদি আমরা ভিক্সের ডেটা দেখি, তাহলে ভিক্সের ডেটা, অর্থাৎ ইন্ডিয়া ভিক্সের কথা বলছি, সেখানে কিন্তু যে মানটা রয়েছে, মান কিন্তু আপাতত বলছে না যে বিরাট বড় একটা ভয়ের পরিস্থিতি কিছু রয়েছে, অন্ততকে ভিক্সে তা ধরা পড়ছে না। অর্থাৎ ধীরে 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 স্লাইড করছে দেখতে পাচ্ছি। দুম করে যে কোনো পরিস্থিতি হতেই পারে, কিন্তু ডেটা কিন্তু এতদিন পর্যন্ত আমাদেরকে যা শেখানো হয়েছে, মার্কেট যা শিখিয়েছে, সেই ডেটা কিন্তু সেই অনুযায়ী আমরা বলছি না।
তো অনেকগুলো প্রশ্ন আমি আপনাদেরকে করলাম ব্যাখ্যা করার সাথে সাথে আপনারাও কিছুটা চিন্তা করুন, এই উত্তরগুলো দেওয়ার সাথে সাথে আপনি কিছুটা পড়াশোনা করবেন, তবেই কিন্তু জানতে পারবেন। অটো সেক্টরে আমরা ৫ নাম্বার যে আলোচনা করব সেটা হচ্ছে অটো সেক্টরে একটা উইকনেস কিন্তু দেখা যাচ্ছে। কারণ অটো সেক্টরে যদি দেখেন যে মেইন যদি ১৪টা ১৫টা উপাদান যে স্টক রয়েছে তাদের মধ্যে ৯টাই কিন্তু আজকে নেগেটিভ ছিল। হেভি ৯টা স্টকই নেগেটিভ, ৫টা স্টক পজিটিভ মোটামুটিভাবে। আমি যে আমার যতটুকু স্মরণে পড়ছে একটা ওদিক ওদিক হতে পারে। তো এটা কিন্তু কেবলমাত্র প্রফিট বুকিং, না কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ কারণ, না অটো সেক্টরটাই ভালো লাগছে না। সবাই যদি বিক্রি করতে লাগে শুধুমাত্র প্রফিট বুকিং হতে পারে, ধারা একটা দুটো স্টকে প্রফিট বুকিং আসতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে যদি সবাই নেগেটিভ 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 থাকে তার অর্থ কী? তার অর্থ কিছু না কিছু আছে। তো আমরা এটাকে নিয়ে দেখতে হবে এবং অটো সেক্টরের চার্টটাকে গিয়ে একবার দেখুন, অ্যানালিসিস করুন, বোঝার চেষ্টা করুন যে চার্টটাতে কী হচ্ছে। অটো সেক্টরে যদি আপনার কাছে স্টক থাকে তাহলে আপনি সেরকম অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। তত অটো সেক্টরে গ্লোবাল ডেটা এবং অমুক তমুক নিয়ে কিছু একটা দুর্বলতা দেখা যাচ্ছে। দেখা যাক আরও ২-১ দিনের মধ্যে আরও কিছুটা স্পষ্ট হবে। যদিও সেটাকে নিয়ে ডিটেলে অর্থাৎ অটো সেক্টরের যদি চার্টকে দেখে অ্যানালিসিস করা যেত বিভিন্ন টাইম ফ্রেমে তাহলে বেটার বোঝা যাবে। আপনারা সেটা করার চেষ্টা করুন, কিন্তু আপাতত স্টকতে যে বিক্রি বাটা দেখে কিন্তু এটাই একটা উইকনেস কিন্তু ধরা পড়ছে। দেখা যাক সেটা কী হয়েছে, যে একটা কারেকশনের ইঙ্গিত হচ্ছে, মোটা কারেকশন, বড় কারেকশন, না একটা ছোট্টখাটো প্রফিট বুকিং এবং তারপর তুলে নিয়ে যাবে, সেটা চার্ট দেখলে পরে আরও বেটার বলা যাবে। তাহলে মোটামুটিভাবে সব কিছু যদি আপনি দেখেন তাহলে আইটি সেক্টর, এফএমসিজি এবং অটো সেক্টরে একটা প্রফিট বুকিং আমরা দেখতে পাচ্ছি, এবং এনভিডিয়ার আর্নিংস এবং ইউএসের যে ইনফ্লেশন ডেটা সেটাকে ঘিরে মার্কেট কিন্তু সতর্ক রয়েছে, নেগেটিভ রয়েছে, সতর্কতা পূর্ণ নেগেটিভ রয়েছে বলাই ভালো। এবং আর একটা জিনিস যেটা দেখব যে ডিআই এবং ধারাবাহিকভাবে যে কিনছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কিন্তু তারা পজিশন তৈরি করছেন। সুতরাং তারা যে বাইং করছে প্রতিদিন, তো বাইংটা করছেন কোথায়? যে ইন্ডেক্সগুলোকে বাড়ছে। সুতরাং আপনারাও যদি কোনো ইনভেস্টর হয়ে থাকেন তাহলে সেই জায়গাগুলোকে খোঁজার চেষ্টা করুন। এবারে আপনাদের মতামত এই যে টোটাল আলোচনা তার সাপেক্ষে অবশ্যই আমার কাছে রাখতে পারেন। তো আপনারা কি মনে করছেন যে ২৪,১১২, ১২০ এই যে লেভেলটা সেটাকে ভেঙে মার্কেট নিচে নেমে যাবে? নাকি ডিআইদের কন্টিনিউয়াস বাইং, বা এই এনভিডিয়ার আর্নিংস ভালো আসা বা খারাপ আসা কী আসবে আমি এখনও পর্যন্ত জানি না, পড়িনি। তো সেটা যদি হয়ে যায় তাহলে কি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে? আপনি যখনই ভিডিওটা দেখে থাকুন আপনি আপডেট পেয়ে গেলে সেটা জানাবেন, কারণ যারাই ভিডিওটা শুনবেন তারা আপডেটটা পাবেন এবং আপনার অবদান সেখানে থাকবে। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেবার। যদি কোনো বাই সেল রেকমেন্ডেশন চান আমি দিতে পারবো না, আমি এমনি আলোচনা আপনাদের সাথে করতে পারি। নমস্কার, ধন্যবাদ।